সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের মানবীয় ভূগোলের সংজ্ঞা এবং তার শাখাসমূহ। আমরা জানি সময় ও স্থানের পরিপ্রেক্ষিতে মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্ক হল ভূগোল। ভৌগোলিক পর্যালোচনায় একদিকে যেমন পাহাড় পর্বত, নদীনালা, খাল বিল, হাওর বাওর, আবহাওয়া জলবায়ু, জোয়ার ভাটা, সমুদ্র স্রোত, গ্রহ নক্ষত্র, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি প্রাকৃতিক অবয়বসমূহ নিয়ে আলোচনা করে, ঠিক অন্যদিকে মানবসৃষ্ট ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু, মানুষের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও মানবীয় কর্মকাণ্ডসমূহ নিয়ে বর্ণনা করে থাকে। সুতরাং ভূগোলকে আমরা দুটি প্রধান ভাগে ভাগ করতে পারি, এক প্রাকৃতিক ভূগোল, দুই মানবীয় ভূগোল। আজকে আমরা মানবীয় ভূগোলের সংজ্ঞা জানার চেষ্টা করব। মানবীয় ভূগোলের সংজ্ঞায় ফ্রেডরিক রাটজেল বলেছেন, হিউম্যান জিওগ্রাফি is the study of the influence of environment on man, অর্থাৎ মানুষের উপর পরিবেশের যে প্রভাব নিয়ে যে শাস্ত্র বিশ্লেষণ করে তাকে মানবীয় ভূগোল বলা হয়। বিখ্যাত ভূগোলবিদ এল ডাডলি স্ট্যাম্প বলেছেন, মানবীয় ভূগোল হল পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনা। কার্লো সাওয়ারের মতে সাংস্কৃতিক বা মানবীয় ভূদৃশ্য গঠনে মানুষের কর্মকাণ্ডই প্রধান। ফ্রান্সের বিখ্যাত ভূগোলবিদ পৌল ভিদাল দি লা ব্লাচ বলেছেন, মানুষের কর্মকাণ্ড প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় না, বরং মানুষ নিজেই তার কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিয়ে থাকে। সুতরাং মানবীয় ভূগোলের সংজ্ঞায় আমরা বলতে পারি, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসরত মানুষের ধর্ম, বর্ণ, ভাষা, মানুষের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, মানুষের সাংস্কৃতিক ক্রিয়াকলাপ, রাজনৈতিক চিন্তা চেতনা ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে যে শাস্ত্র বিশ্লেষণ করে তাকেই মানবীয় ভূগোল বলা হয়। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন ও পরিবর্ধনের মাধ্যমে আমরা যে নতুন ভূদৃশ্য দেখতে পাই, সে বিষয়টি মানবীয় ভূগোলে সুন্দরভাবে বর্ণনা করে থাকে। মানবীয় ভূগোল এর শাখাসমূহ যদি আমরা এখন আলোচনা করি, তাহলে আমরা দেখব মানবীয় ভূগোলকে কতগুলো ভাগে ভাগ করা যায়। অর্থনৈতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, বসতি ভূগোল। বসতি ভূগোলকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, গ্রামীণ বসতি ভূগোল, নগর ভূগোল, কৃষি ভূগোল, শিল্প ভূগোল এবং সম্পদ ব্যবস্থাপনা। আমরা এখন মানবীয় ভূগোলের প্রতিটি শাখা আলোচনা করার চেষ্টা করব। অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল হল মানবীয় ভূগোলের সেই শাখা যেখানে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা করে।
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন ধরনের মানবীয় কর্মকাণ্ড দেখতে পাই। যেমন পাহাড়ি অঞ্চলের মানুষ পাহাড়ের উপর তাদের জীবন জীবিকা নির্ভরশীল। অপরদিকে সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিদিন সুন্দরবনের উপর 10 লক্ষ লোক জীবিকা নির্বাহ করে থাকে। সুন্দরবন থেকে মধু আহরণ করে, কাঠ কাটে, পাখি শিকার করে, সুন্দরবনের ভিতরে যে সমস্ত জলাশয় রয়েছে এগুলো থেকে মাছ ধরে জীবন এবং জীবিকা নির্বাহ করে। অপরদিকে আমরা যদি আরবের যাযাবর বেদুইনদের দেখি, তাহলে তারা মরুভূমি অঞ্চলে যাযাবরীয় কর্মকাণ্ড সম্পাদন করে থাকে। বরফাচ্ছাদিত অঞ্চলে, বিশেষ করে অ্যান্টার্কটিকা মহাদেশ এবং গ্রিনল্যান্ডের এস্কিমোরা ইগলু নামক বরফের ঘরে বসবাস করে। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ ভূমিরূপের ভিন্নতার কারণে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যে ভিন্নতা পরিলক্ষিত হয়, সেই বিষয়টি আমরা অর্থনৈতিক ভূগোলে দেখতে পাই। মানবীয় ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হল রাজনৈতিক ভূগোল। রাজনৈতিক ভূগোলে একটি রাষ্ট্রের অবয়ব কাঠামো, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, ন্যাটো, সার্ক, আসিয়ান ইত্যাদি সংস্থাগুলোর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। তাছাড়া একটি দেশের পররাষ্ট্রনীতি, ভূরাজনীতি, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাষ্ট্রীয় সীমানা, ছিটমহল ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করি। আমরা যদি সার্ক দেশগুলোর ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করি, তাহলে আমরা সার্কের মধ্যে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। সবাই আমার সাথে পেন্সিল এবং সাদা খাতা নিয়ে সার্কের মানচিত্র আঁকার চেষ্টা করো। আমরা জানি সার্কের মধ্যে সবচেয়ে বৃহৎ দেশ হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রতিবেশী দেশ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ হচ্ছে আফগানিস্তান। হিমালয়ের কন্যা হল নেপাল। সোনালী আঁশের দেশ বাংলাদেশ এবং ভুটান। অপরদিকে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বঙ্গোপসাগর এবং এপাশে হল আরব সাগর। সার্কভুক্ত দেশগুলোর উত্তর দিকে হচ্ছে হিমালয় পর্বত এবং এখানে হলো চায়না। সাম্প্রতিক সময়ে আমরা সার্কের দেশগুলোর মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব এবং সংঘাত দেখতে পাই। আমরা জানি বাংলাদেশের উত্তর পূর্ব দিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল ইত্যাদি ভারতের 7টি রাজ্য রয়েছে। একে 7 সিস্টার্স বলা হয়। এখানে প্রায় অস্থিতিশীলতা বিরাজ করে। অপরদিকে সাম্প্রতিক সময়ে চীন এবং ভারতের
কাশ্মীর সীমান্তে লাদাখ অঞ্চলে যুদ্ধবিগ্রহ চলছে এবং সেখানে সীমান্তে অস্থিরতা চলছে। কাশ্মীর নিয়ে ইতিমধ্যে একাধিক যুদ্ধ সংগঠিত হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। তাছাড়াও ভারতের সঙ্গে পাকিস্তান, ভারতের সঙ্গে চীন, ভারতের সঙ্গে শ্রীলঙ্কা ইত্যাদি প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে, ভূরাজনৈতিক বিষয় নিয়ে দ্বন্দ্ব এবং সংঘাত রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা নদীর পানি নিয়ে অস্থিরতা চলছে। এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদিত হয়নি। সুতরাং বলা যায় রাজনৈতিক ভূগোলে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অবস্থান, তাদের উদ্দেশ্য, তাদের কর্মকাণ্ড ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। মানবীয় ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হল জনসংখ্যা ভূগোল। পৃথিবীর সকল জায়গায় জনসংখ্যার বণ্টন সর্বত্র সমান নয়। সাধারণত নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, আর যতই আমরা সমুদ্র থেকে দূরে যাব ততই জনসংখ্যার ঘনত্ব কমতে থাকে। উঁচু ভূমি এবং বন্যামুক্ত অঞ্চলে জনসংখ্যা অধিক হয়ে থাকে। জনসংখ্যার গতিশীলতা, জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার অভিগমন, জনসংখ্যার ঘনত্ব, বয়সলিঙ্গ পিরামিড ইত্যাদি নানা বিষয় নিয়ে জনসংখ্যা ভূগোলে আমরা আলোচনা করে থাকি। জনসংখ্যা ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জনসংখ্যার গতিশীলতা। আমরা জনসংখ্যার গতিশীলতা দেখানোর চেষ্টা করব। একটি দেশের টোটাল জনসংখ্যা বা টিপি হলো এখানে, এবং এখানে প্রতিদিন জনসংখ্যা জন্মগ্রহণ করতেছে বাচ্চা শিশুরা, তাহলে এই টোটাল জনসংখ্যা বাড়তেছে। আবার মৃত্যুহারের মাধ্যমে টোটাল জনসংখ্যা থেকে প্রতিদিন জনসংখ্যা হ্রাস পাচ্ছে। এভাবেও একটি দেশের জনসংখ্যা পরিবর্তন হয়ে থাকে। আবার এই দেশটি যদি সৌদি আরব, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি বড় বড় দেশ হয়, তাহলে সেখানে জনসংখ্যার তুলনায় আয়তন বেশি, যে কারণে সেখানে পৃথিবীর অন্যান্য দেশ থেকে জনসংখ্যা অভিগমনের মাধ্যমে আসতে থাকবে। একে আন্ত অভিগমন বলা হয়। আবার এই দেশটি যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি জনবহুল দেশ হয়ে থাকে, তাহলে এখানে আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হওয়ায় এদেশ থেকে পৃথিবীর অন্যান্য দেশে জনসংখ্যা বহির্গমন করবে। এর ফলে জনসংখ্যা হ্রাস পাবে। অর্থাৎ জন্মহার, মৃত্যুহার, আন্ত অভিগমন এবং বহির্গমনের মাধ্যমে একটি দেশের জনসংখ্যার যে পরিবর্তনশীলতা হয়ে থাকে তাকে জনসংখ্যার গতিশীলতা বলা হয়। আর জনসংখ্যা ভূগোলে জনসংখ্যার গতিশীলতা বিষয়টি সুন্দরভাবে আলোচনা করে থাকি। মানবীয় ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হল সাংস্কৃতিক ভূগোল। সংস্কৃতি হলো মানুষের জীবনাচরণের উপায়। মানুষের ধর্ম, বর্ণ, ভাষা,
আচার আচরণ, রীতিনীতি, পোশাক পরিচ্ছদ ইত্যাদি সংস্কৃতির অভিপ্রায়। বাঙালি সংস্কৃতির সঙ্গে আরবীয় সংস্কৃতির মিল খুঁজে পাওয়া যায় না। আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখতে পাই। সাংস্কৃতিক ভূগোলে এই বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করে থাকে। তাছাড়াও আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন ধরনের সভ্যতা গড়ে উঠেছে সে বিষয়গুলো সাংস্কৃতিক ভূগোলে দেখতে পাই। যেমন প্রধান প্রধান সভ্যতাগুলো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন গড়ে উঠেছে। মিশরের নীল নদীর তীরে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়েছিল। চীনের ইয়াংসি কিয়াং ও হুয়াংহো নদীর অববাহিকায় চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল। আবার ভারত পাকিস্তানের সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতার গোড়াপত্তন হয়েছিল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে সভ্যতার বিকাশ এবং তাদের বৈশিষ্ট্য, তাদের কর্মকাণ্ডসমূহ সাংস্কৃতিক ভূগোলে সুন্দরভাবে বর্ণনা করে থাকে। মানবীয় ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হল বসতি ভূগোল। বসতির সংজ্ঞায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক প্রফেসর আব্দুল বাকিয়ার মতে পথঘাটের সীমিত সুযোগ সুবিধাকে প্রতিফলিত করে বিক্ষিপ্ত ঘরবাড়িতে কৃষিভিত্তিক যে মানব গোষ্ঠীর সমাবেশ গড়ে ওঠে তাকে বসতি বলা হয়। বসতি ভূগোলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: গ্রামীণ বসতি ভূগোল, নগরীয় ভূগোল। গ্রামীণ বসতি ভূগোল বলতে ভূগোলের যে শাখায় গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ গৃহায়ন, গ্রামীণ হাট ও বাজার, তাদের ভৌগোলিক অবস্থান এবং গ্রামীণ মানুষের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে তাকে গ্রামীণ বসতি বলা হয়। আমরা গ্রামীণ বসতিগুলো যদি দেখি তাহলে আমরা দেখব নদী ও রাস্তার ধারে এবং রেল লাইনের ধারে রৈখিক বসতি গড়ে উঠেছে। বাংলাদেশের সকল নদীনালার দুপাশে আমরা লিনিয়ার সেটেলমেন্ট বা রৈখিক বসতি দেখতে পাই। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা ইত্যাদি নদ নদীর অববাহিকায় আমরা রৈখিক বসতি দেখতে পাই। এই বসতিগুলো মালার মতো গড়ে উঠেছে। আবার রেল লাইনের দুধারে এবং রাস্তার দুপাশে আমরা রৈখিক বসতি দেখতে পাই। আমরা যদি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যাই তাহলে আমরা দেখব একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব অনেক বেশি, অর্থাৎ এই অঞ্চলে আমরা বিচ্ছিন্ন বসতি দেখতে পাই। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি অঞ্চলে আমরা বিচ্ছিন্ন বসতি দেখতে পাই। অর্থাৎ সমতল ভূমিতে সংঘবদ্ধ বসতি, আবার পাহাড়ি অঞ্চলে আমরা বিচ্ছিন্ন বসতি দেখতে পাই। গ্রামীণ বসতি ভূগোলে বসতির গঠন কাঠামো, বসতির প্রকারভেদ, হাট ও বাজার এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে গ্রামীণ বসতি ভূগোলে আলোচনা করে থাকে। মানবীয় ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হল
নগরবহুল। আমরা জানি একটি অঞ্চলের অধিকাংশ মানুষ যদি অকৃষি কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে তাকে নগর বলা হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে নগরায়নের উপর চাপ বেড়েই চলেছে। নগরীয় জনসংখ্যা, বস্তি ও উদ্বাস্তু, নগরীয় পরিবহন ব্যবস্থা, আন্ডারপাস, ওভারপাস, মেট্রো রেল ইত্যাদি নানাবিধ নগরীয় কর্মকাণ্ড নগর ভূগোলে আলোচনা করে থাকি। আমরা যদি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের দিকে তাকাই তাহলে আমরা দেখব ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে, কিন্তু ঢাকা শহর ক্রমাগত উত্তর দিকে সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকা মেট্রোপলিটন এরিয়া আমরা এখন দেখানোর চেষ্টা করব। আমরা জানি রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সদরঘাট হচ্ছে এই এলাকা। সদরঘাট থেকে আমরা ক্রমাগত ঢাকা শহর উত্তরমুখী দেখতে পাই এবং কমলাপুর থেকে টঙ্গী, জয়দেবপুর, গাজীপুর পর্যন্ত আমরা ঢাকা শহরের সম্প্রসারণ দেখতে পাই। অর্থাৎ ঢাকা শহর ক্রমাগত উত্তর দিকে গাজীপুর পার হয়ে সময়ের আবর্তে ময়মনসিংহ পর্যন্ত ঢাকা শহরে বিস্তার ঘটবে। ঢাকা শহর দক্ষিণ দিকে সম্প্রসারণ হয়নি বুড়িগঙ্গা নদীর কারণে। এই অঞ্চল নিচু হওয়ায় এবং এই অঞ্চল মানুষের বসবাসের অনুপযোগী হওয়ায় ঢাকা ক্রমাগত উত্তর দিকে সম্প্রসারিত হচ্ছে। তাহলে আমরা নগর ভূগোলে নগরীয় কর্মকাণ্ড, নগরের গতিবিধি, নগরীয় জনসংখ্যা, বস্তি ও বাস্তু সমস্যা, নগরীয় পরিবহন ব্যবস্থা ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। মানবীয় ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হল কৃষি ভূগোল। কৃষি মানুষের জীবন জীবিকার আদিম চালিকা শক্তি। প্রাচীনকাল থেকে অদ্যাবধি মানুষ কৃষিকাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। আমরা জানি ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর অর্ধচন্দ্রাকার এলাকায় প্রথম কৃষির গোড়াপত্তন হয়েছিল এবং ঐতিহাসিকদের মতে মহিলারাই প্রথম কৃষির গোড়াপত্তন ঘটিয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। বাংলাদেশ ধান উৎপাদনে অনেক প্রসিদ্ধ। অপরদিকে উঁচু ভূমি এলাকায় ভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। আফ্রিকার অনেক অঞ্চলে গম চাষে অনেক উন্নত। পাহাড়ি অঞ্চলে আমরা চায়ের প্রাধান্য দেখতে পাই। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কৃষির উৎপাদনশীলতা, কৃষিকাজের বন্টন, কৃষির শ্রেণীবিভাগ এবং কৃষি উৎপাদনের বৃদ্ধির জন্য বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিকল্পনাসমূহ, কৃষিনীতি, সেচ ব্যবস্থা, কৃষির আধুনিকায়ন, শস্য বহুমুখীকরণ, মিশ্র কৃষির আবাদ বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে কৃষি ভূগোলে আলোচনা করে থাকে। আমরা জানি সাম্প্রতিক সময়ে সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য হাওর অঞ্চলে ও জলাভূমি অঞ্চলে ভাসমান সবজি চাষ প্রকল্প গ্রহণ করেছে। তাছাড়াও
খরাপ্রবণ অঞ্চল এবং উপকূলের লবণাক্ত অঞ্চলে লবণ সহিষ্ণু ধানের উৎপাদন বৃদ্ধি করছে। কাজেই আবহাওয়া এবং জলবায়ুর সঙ্গে সমন্বয় রেখে কীভাবে কৃষি উৎপাদন বাড়ানো যায় সেই বিষয়টি কৃষি ভূগোলে আলোচনা করে থাকে। অপরদিকে মানবীয় ভূগোলে গুরুত্বপূর্ণ শাখা শিল্প ভূগোলে পাট শিল্প, চা শিল্প, লৌহ ইস্পাত শিল্প ইত্যাদি শিল্পের বিকেন্দ্রীকরণ, শিল্পের স্থানীয়করণ, শিল্পনীতি, শিল্প উৎপাদন ইত্যাদি নিয়ে পর্যালোচনা করে থাকে। মানবিক ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হলো সম্পদ ব্যবস্থাপনা। আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই সম্পদ যখন আমরা প্রযুক্তি কৌশলের মাধ্যমে ব্যবহার উপযোগী করব তখনই সেটা সম্পদ হিসেবে পরিগণিত হবে। আমাদের অবারিত সামুদ্রিক সম্পদ রয়েছে, আমাদের তেল গ্যাসের খনি রয়েছে। আমরা যদি এই সমস্ত সম্পদগুলো বঙ্গোপসাগরের সীমানা থেকে আহরণ করতে পারি এবং সেগুলোর সঠিক ব্যবহার করতে পারি তাহলে বাংলাদেশ একসময় উন্নত রাষ্ট্রে পরিগণিত হবে। কাজে আজকে আমরা শিখলাম ভূগোল কাকে বলে, ভূগোলের প্রকারভেদ, মানবীয় ভূগোলের সংজ্ঞা এবং মানবীয় ভূগোলের শাখাসমূহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, ঘরে থাকো।